হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু পাপাই। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 11:30টার মতো। আমি কিন্তু সকাল সকাল উঠেই আর কি মুড়ি খেয়ে নিয়েছিলাম। আসলে খিদে পেয়ে গিয়েছিল আর বাড়িতে কিন্তু ছাতু শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য মুড়ি খেলাম। আর মুড়ি খাওয়ার পর প্রত্যেক দিন ডক্টর আমাকে এরকম একটা করে পাউচ দিয়েছে, সেটা কিন্তু ডেলি খেতে হয়। এটা কিন্তু বাচ্চার বিকাশ এবং বাচ্চার প্রোটিন এবং বাচ্চা যাতে সুস্থ সবল থাকে সেই জন্যই কিন্তু দিয়েছে। ডেলি ওই টিফিন খাওয়ার পর 1 কাপ জলেতে গুলে কিন্তু তারপর খেতে হয়। আর আজকে কিন্তু রোদটা খুব সুন্দর বেরিয়েছে, মানে ওই শরৎকালের মতো আকাশে পেজা পেজা আর কি মেঘ ঘুরছে, একদম স্বচ্ছ, তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও পড়ছে। দেখে কিন্তু মনেই হচ্ছে না যে আজকে আষাঢ় মাস চলছে, দেখে যেন মনে হচ্ছে প্রায় শরৎকাল এলো বলে। যেহেতু আমাদের বাড়িতে লোক ভীষণ কম, তো সেই জন্য আমি মাঝে মাঝে খাওয়া দাওয়া করবার পর আমার মায়ের কাছে গিয়ে বসি। আর আমার মা তো প্রত্যেক দিনই উনুনে রান্নাবান্না করে, তো সেই জন্য উনুনে রান্নাবান্না দেখি, গল্প করি আর রাস্তার ধারে বসে থাকি। আর এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে গুলে নিয়েছি, এখন এটাকে খাবো। এটা না যখন জলে গুলি তখন কিন্তু বেশ ভালো লাগে ওআরএসের মতো, কিন্তু বেশ 2 মিনিট পরেই আস্তে আস্তে কীরকম একটা গন্ধ আসে, তো খেতে কিন্তু একদমই ইচ্ছে করে না। আর এখানে মা হচ্ছে রান্না করছে মাছের ঝাল। আমি না মাছ ঝোলে বলো বা সবজিতে বলো এখন খেতে পারি না, আস্তে আস্তে গন্ধ করে। তো সেই জন্য মা প্রত্যেক দিনই প্রায় টমেটো দিয়ে আর লঙ্কা গুঁড়ি দিয়ে কিন্তু মাছের ঝাল বানিয়ে দেয়। এই টমেটো দিয়ে লঙ্কা গুঁড়ি দিয়ে মাছের ঝাল কিন্তু হেভি টেস্ট হয়, তোমরা বাড়িতে কখনো বানিয়ে দেখো। তেমন কিছুই না, মাছগুলোকে ভেজে তুলে নিয়ে সেই তেলের মধ্যেই 2টো টমেটোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে গলে গলে মতো যায়। তারপর তার মধ্যে নুন আর লঙ্কা গুঁড়ি দিয়ে বেশ ওই 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে দাও। আর ফুটে উঠলেই মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর নামিয়ে নাও। খেতে এত ভালো লাগে এই মাছের ঝালটা। তো যাই হোক, এখানে মা মাছের ঝাল বসাচ্ছে। আর উনুনের রান্নার তো একটা অন্যরকম টেস্ট। আমরা ভাই গ্রামের মানুষ, গ্রামের মানুষেরা গ্রামের এরকম উনুনের রান্না খেতেই বেশি পছন্দ করে। আমি যখন শহরে ছিলাম, মানে আমার শ্বশুরবাড়িতে, তখন তো আমাদের গ্যাসে রান্না হতো। আমি যত ভালো করেই রান্না করি না কেন, কিন্তু এই উনুনের রান্নার মতো টেস্টটা কিন্তু ঠিক মতো আসতো না। তোমরা এই জিনিসটা দেখে অনেকেই ঘেন্না করো, কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। এবং আমার এই প্রেগনেন্সিতে এই ধরনের খাবারগুলো কিন্তু খাওয়া খুবই শরীরের জন্য উপকারী। তো এটা কি তোমাদেরকে বলি, এটা হচ্ছে গুগলি রান্না করছে মা। গুগলি বলো বা গেঁড়ি বলো, আমরা তো গেঁড়ি বলি, আবার গুগলিও বলে থাকি। এটা কিন্তু বাজারে কিনতে গেলে 300 থেকে 350 টাকার মতো পড়ে, কিন্তু আমার মা আমাদের যেহেতু সামনেই পুকুর আছে, পুকুর থেকে তুলে নিয়ে এসে ছাড়িয়ে প্রায় দিনই আমাকে রান্না করে দেয়, যাতে বাচ্চার হাড় শক্ত হয়, ক্যালসিয়াম ভালোভাবে থাকে এবং খেতেও কিন্তু বেশ টেস্টি। আমার প্রেগনেন্সিতে সব থেকে বেশি মেজর প্রবলেম ছিল আমার ঘুম হওয়াটা, মানে এটা আমার এখনও এত ঘুম কম হয়। আর আমার একদম ঘুমোতে ভালো লাগে না, মানে মাথার উপর ভীষণ চাপ লাগে, এরকম লাগে। আসলে হাজব্যান্ড হয়তো পাশে থাকে না বলে এই জিনিসগুলো হয় নাকি জানি না। তো প্রথম দিন থেকে, যেদিন থেকে জানতে পেরেছি, সেদিন থেকেই আমার খুব ঘুম কম হয়, ভয় ভয় মতো কীরকম একটা লাগে। আর চোখ বুঝলেই যেন মনে হয় যে এই রে, আমি যেন কোথায় চলে গেছি। তো ভয়ে ঘুমোতে পারতাম না। এখন মায়ের বাড়িতে এসেও এখনও কিন্তু আমার সেই সেম জিনিসটাই হয়। তো কোমরে ব্যথা এখন হয় বেশি, তো হাত পাগুলো ব্যথা বেশি হয়, কোমরে ব্যথা হয়, যন্ত্রণা করে, রাত ভোর জেগে উঠে বসে থাকি। আর 4টে 4:30 যখন ভোরবেলা বাজে তখন কিন্তু যাই শুতে, আর বেলা 8টা পর্যন্ত তখন বেশ ঘুমাই। তখন আবার ঘুম ছাড়তেই চায় না, মনে হয় এখন কিন্তু আমি উঠবই না। আচ্ছা, এই প্রবলেমগুলো কাদের কাদের হয় একটু আমাকে জানিও তো। এটা কি শুধু আমারই হচ্ছে নাকি প্রায় প্রত্যেকটা মানুষেরই হয়? ডক্টর দেখিয়েছিলাম, ডক্টরকে বলার পর ডক্টর কিন্তু আমাকে খুব জোরালো একটা ক্যালসিয়াম দেয়। তো ক্যালসিয়ামটা খাওয়ার পর থেকে কিন্তু কোমরের যন্ত্রণাটা অনেক কমে গেছে। তবে ঘুমের এই মেজর প্রবলেমটা কিন্তু এখনও হয়েছে। এখন প্রায় ঘড়ির কাঁটায় বেজে গেছে তোমার 2টো, 1:45 মতো। আর ছাদেতে গিয়েছিলাম, ছাদ থেকে এসে নিচেতে বসে পড়েছি। বাইরে তো প্রচণ্ড পরিমাণে হচ্ছিল বৃষ্টি, একটু আগে আবার থেমে গেছে, গিয়ে এখন হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার করে আছে।
তো আমাদের মানে উপর ঘরে যে বাইরের ব্যালকানিটা আছে সেখানে এসে আমি একটু বসলাম, মানে বসলাম বলতে এখানটা খুব সুন্দর হাওয়া দেয়। হ্যাঁ, তো সেই জন্য ভাবলাম যে এখানটাতে একটু বসে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্যই আজকের ভিডিওটা অন করা। আচ্ছা, যারা নতুন মা হচ্ছ বা যারা মা হয়ে গেছো বা যাদের মানে এরকম সিচুয়েশান হয়েছে, তাদের একটা কথাই আমার জিজ্ঞেস করবার আছে। আচ্ছা, তোমাকে ধরো কিছু মানুষ দেখতে পারে না, মানে পছন্দ করে না, অপছন্দ করে, সেই সব মানুষেরা তোমার বাচ্চাকে কি আদৌ ভালোবাসতে পারে? এটা আমার জানার খুব ইচ্ছে হয়। কারণ প্রথম কথা, প্রেগনেন্সির প্রথম যখন আমার প্রথম প্রেগনেন্সি আসে, তখন এটা শোনার পর অনেক মানুষই হচ্ছে বিলিভ করেনি। অনেক মানুষ আমার প্রেগনেন্সিটা শোনার পর বিরক্ত হয়েছিল, আমার প্রেগনেন্সিটা শোনার পর তাদের ভালো লাগেনি। তো এই সব মানুষেরা অনেক সময় মানে দাবি করে যে ওর বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসবো। আসলেই কি তাই? সে তো আমাকে পছন্দই করে না, তাহলে সে আমার পেটের সন্তানটাকে কি করে ভালোবাসবে? মানে একটা মানুষ একটা মানুষকে পছন্দ করে না, তার পেট থেকে বেরোনো আপন জিনিসটাকেই অন্য মানুষ কি করে পছন্দ করতে পারে? এটা হচ্ছে আমার মানে জাস্ট প্রশ্ন। তো আমি জানি না, তবে আমি একজন মা হচ্ছি, তো আমি মা হিসেবে কখনোই চাইবো না আমার সন্তানকে সেই সমস্ত মানুষেরা বারবার আঘাত করুক যারা আমাকে আঘাত করেছে বা যাদের কথায় আমি কষ্ট পেয়েছি। সংসার জীবনে থাকতে গেলে ওরকম অনেক কষ্ট পাই, যেগুলো আমরা হয়তো তাদের মুখের ওপর বলতে পারি না। তবে সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রেই হয়েছিল। যদি সেটা আমার সন্তানের ক্ষেত্রে হয়, অবশ্যই কিন্তু আমি রুখে দাঁড়াবো এবং তাকে 5টা কথাও আমি শোনাবো, এবং তাতে যদি প্রয়োজন হয় তাকে কটু কথা বলবার, সেটাও কিন্তু আমি বলবো। কারণ এই পৃথিবীতে এফোর্ট দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসছি শুধুমাত্র কিন্তু আমি একা, অন্য কেউ কিন্তু এখানে নিয়ে আসছে না। আমার হাজব্যান্ড যখন আমি কনসিভ করি আমাকে রেখে চলে যায়, তো আমার যে এই যে প্রেগনেন্সি জার্নিটাতে পুরো সম্পূর্ণ আমি একা, আমার হাজব্যান্ডকে ছাড়া আমার বাচ্চাটাকে আমি কিন্তু আমার পেটের মধ্যে লালিত পালিত করছি। তাই তার প্রতি মায়া মমতা সব কিছুই আমার অনেক বেশি। তাই আমি চাইবো না আমাকে যারা আঘাত করেছে আমার বাচ্চাকে তারা আঘাত করুক। তাতে যদি তাদের প্রয়োজন বোধ হয় আমাদের থেকে 10 হাত দূরে থাকবে, থাকুক। কারণ প্রশ্নটা যদি আমার ক্ষেত্রে হতো তাহলে আমি হয়তো সেটাকে মানিয়ে নিতে পারতাম, কিন্তু প্রশ্নটা যদি আমার বাচ্চার দিকে হয় তাহলে অবশ্যই আমি একজন মা হিসেবে আমার সন্তানকে সবসময় আগলে রাখবো। জানি না এটা আমি কতটা ঠিক বলেছি ভুল বলেছি, তবে আমি আমার ওপিনিয়নটা জাস্ট দিলাম। যাকে আশা করি যারা মা হয়েছো বা যাদের ক্ষেত্রে এইসব জিনিসগুলো ঘটেছে তারা হয়তো আমার সঙ্গে একমতই হবে। জানি না কথাটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম কি পারলাম না, তবে আমি চেষ্টা করলাম জাস্ট। তো যাই হোক, চলো এখন নিচে যাব, গিয়ে খাওয়া দাওয়া করব। আর আজকে তো রান্না কী কী হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবই।